আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যারা 18 বছরের নিচে দয়া করে এড়িয়ে চলবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে অন্ধকারে বিভীষিকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধূমপান ও তামাক সেবন ক্যান্সার সহ মারাত্মক রোগের কারণ হতে পারে। নিজের এবং পরিবারের সুস্থতার জন্য এগুলো থেকে দূরে থাকুন। স্মোকিং অ্যান্ড টোবাকো ইউজ ক্যান কজেস ক্যান্সার and other serious disease. Stay away from these harmful habits for your own health and your family's well-being. কামিনীর স্পর্শে রাহুল শিউরে ওঠে। ভর দুপুরেও কামিনীর হাত দুটো বরফের মতো ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার মধ্যেও একটা অদ্ভুত নেশা রয়েছে যা রাহুলকে পাগল করে দিচ্ছে। তোমার হাত এত ঠান্ডা কেন কামিনী? মনে হচ্ছে যেন বরফ ছুঁয়েছি। তাপে পুড়ে পুড়ে যে ছাই হয়ে গেছে, তার শরীর তো ঠান্ডাই হবে। তুমি কি তোমার শরীরের উষ্ণতা দিয়ে আমাকে একটু গরম করে দেবে না? তুমি কি আমাকে পাগল করে দিচ্ছ কামিনী? আমি আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমার আলিঙ্গন কিন্তু খুব কড়া, একবার জড়ালে আর ছাড়তে চাই না। রাত 2:30 কলকাতা সল্টলেকের রাহুলের ফ্ল্যাটের ভেতরের পরিস্থিতি। তুমি ঘুমোচ্ছ? তাহলে আমার তৃষ্ণা কে মেটাবে জান? রাহুল পাশ ফিরল, দেখল একটা ছায়া শরীর তার বিছানার পাশে এসে বসল। মুখ দেখা যাচ্ছে না, শুধু একরাশ কালো চুল রাহুলের বুকের ওপর ছড়িয়ে পড়ল। কে 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 তুমি? চিনতে পারছো না? এতদিন ধরে তো আমি তোমার নিঃশ্বাসে ছিলাম। মেয়েটির শরীর রাহুলের শরীরের ওপর ঝুঁকে পড়ে তার ভেজা চুলের জল রাহুলের গলার কাছে টুপ টুপ করে পড়তে থাকে। রাহুল এবার নড়ে চড়ে ওঠে, কিন্তু চোখ খোলে না। এক অবশ করা মাদকতা তাকে ঘিরে ধরেছে। তুমি তুমি কি সত্যি? সত্যি আর মিথ্যের মাঝখানেই তো আমি থাকি রাহুল। ছুঁয়ে দেখো। মেয়েটি রাহুলের হাতটা নিজের গলার কাছে নিয়ে যায়। রাহুলের আঙুলগুলো এক অসম্ভব ঠান্ডা অথচ শিহরণ জাগানো নরম ত্বক স্পর্শ করে। এত ঠান্ডা কেন তুমি? আগুন যখন নিভে যায় তখন তো ছাই ঠান্ডা হয়েই থাকে, কিন্তু আমার ভেতরে এখনো দাহ জ্বলছে রাহুল। তুমি নেভাবে না? আমি আমি তো তোমাকে চিনি না। চিনবে, খুব শীঘ্রই চিনবে। এই যে কাছে এসেছি, অনুভব করছো না? মেয়েটি তার ঠোঁট রাহুলের ঠোঁটের একদম কাছে নিয়ে আসে। দুজনের ঠোঁটের মাঝখানে চুলের মতো সূক্ষ্ম দূরত্ব। রাহুলের হৃদস্পন্দন বেড়ে যায়। তুমি আসবে না? আমার তৃষ্ণা যে মেটেনি এখনো। কোথায় আসবো? যেখানে ছায়া আর কায়া এক হয়ে যায়, মায়াপুরে, আমার কাছে। রাহুল ঘোরের মধ্যে হাত বাড়িয়ে মেয়েটির কোমর জড়িয়ে ধরতে চায়। মেয়েটির নিঃশ্বাস রাহুলের বুকে আছড়ে পড়ছে। এক অদ্ভুত কামনা স্রোত রাহুলের শিরায় শিরায় বয়ে যাচ্ছে। এত তাড়া কিসের? আগে এসো, তারপর সব হবে। এই শরীর, এই মন, সব তোমার জন্য সাজিয়ে রেখেছি। আমি তোমাকে চাই, তোমাকে চাই, এক্ষুনি, এখনই চাই। পাবে, কিন্তু তার আগে একটা চিহ্ন রেখে যাই, যাতে ভুলে না যাও। রাহুল কিছু বোঝার আগেই মেয়েটি তার ডান হাতে নখ দিয়ে রাহুলের বুকের বাঁ পাশে সজোরে একটা আঁচড় কাটে। ব্যথার চেয়েও এক অদ্ভুত সুখের অনুভূতি হয় রাহুলের। মনে রেখো, আমি অপেক্ষা করছি তোমার জন্য। কথাটা শেষ হতেই রাহুল মেয়েটিকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু তার হাত শূন্যে খামচে ধরে। ধোঁয়ার মতো মিলিয়ে যায় সেই অবয়ব। রাহুল ধরফর করে বিছানায় উঠে বসে। ওহ ওহ ওহ, কি কি স্বপ্ন ছিল এটা? রাহুল হাঁপাচ্ছে,
শরীর ঘামে ভিজে গেছে। সে দ্রুত বেড সাইড ল্যাম্পটা জ্বালায়। নিজের বুকের দিকে তাকাতেই তার চোখ কপালে ওঠে। বুকের বাঁ পাশে শত নখ দিয়ে আঁচড়ানোর মতো 3টে দগদগে লাল দাগ। সেখান থেকে সামান্য রক্ত ছুঁয়ে পড়ছে, আর ঘরের বাতাসে এখনো ভুরভুর করছে সেই হাসনুহানার গন্ধ। এটা স্বপ্ন ছিল না, ইটস ইম্পসিবল। কি ছিল? রাহুলের এই অদ্ভুত অভিজ্ঞতার পর সে আর সারা রাত ঘুমোতে পারেনি। ভোরের আলো ফুটতেই সে ঠিক করে তাকে কলকাতা ছাড়তেই হবে। সেই কণ্ঠস্বর তাকে ডাকছে। সে অজান্তেই গুগল ম্যাপে খোঁজা শুরু করে দাদুর সেই পুরনো গ্রামের নাম, মায়াপুর। পরিচয়টা ছোট করে দিয়েই দিই। রাহুল কলকাতার সল্টলেকের বাসিন্দা, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার, স্বভাবত একটু ভাবুক, রোম্যান্টিক এবং কৌতূহলী। আর সেই রহস্যময়ী নারীটির পরিচয় কিছুটা হলেও পেয়েছেন আপনারা। বাকিটুকু গল্পে জুড়ে থাকলেই বুঝতে পারবেন। পরের দিন সকালে ট্রেনে চেপেই রাহুল রওনা দেয় নদিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে লোকাল বাস, তারপর অটো বদল করে শেষমেশ বিকেলের দিকে সে মায়াপুর গ্রামের সীমান্তে পৌঁছায়। ট্রেন জার্নির ক্লান্তি আর গত রাতের নির্ঘুম চোখের নিচে কালির দাগ ফেলেছে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে একটা ইঞ্জিন ভ্যানে করে সে জমিদার বাড়ির দিকে এগোচ্ছে। ভ্যান চালক রতন বলল, দাদা বাবু, একটু চেপে বসো। এদিকে রাস্তাঘাট তো আপনাদের কলকাতার মতো মাখনের লাহানা, খানাখন্দ আছে বিস্তর। সমস্যা নেই রতনদা, গ্রামটা বেশ সুন্দর। আচ্ছা, এই গ্রামটা এত চুপচাপ কেন বলো তো? মানে মানুষজন খুব একটা দেখছি না তো, তাই। গ্রাম তো তাই, তাছাড়া এখন বড় ধানের সিজন শেষ, তাই মাঠের লোক কম। তবে রতন কথা বলতে বলতেই হঠাৎ থেমে যায়। ভ্যানটা একটা বিশাল পুরনো বট গাছের নিচ দিয়ে যাচ্ছে। গাছের ঝুড়িগুলো রাস্তার ওপর নেমে এসেছে। তবে তবে কি? না মানে, আপনি যে বাড়িতে যাচ্ছেন সেটা পুরনো রায়চৌধুরীদের বাগান বাড়ি। ওই দিকটা গ্রামের লোক খুব একটা যায় না। কেন, ভূতের ভয়? রাম রাম, ওসব অলক্ষণের কথা মুখে আনবেন না বাবু। ভূত না প্রেত জানি না, তবে জায়গাটায় হাওয়া ভারী। সন্ধে হলেই কেমন যেন একটা গুমট ভাব। তুমি বিশ্বাস করো ওসবে? বিশ্বাস অবিশ্বাসের কি আছে বাবু, যা দেখি তাই বলি। গত আমাবস্যায় তো হরিচরণের গরুটা ওইখানে দিঘির পাড়ে মরে পড়েছিল। শরীরের কোনো রোগ ছিল না, ডাক্তারও কিছু পেল না। লোকে বলে। রতন আবারও থেমে যায়। সে পেছনের দিকে তাকিয়ে দেখে রাহুল খুব আগ্রহ নিয়ে তার কথা শুনছে। রাহুলের মনে গত রাতে সেই স্বপ্নের কথাই ভেসে ওঠে। লোকে কি বলে রতনদা? থামলে কেন? বলে যে ওটা নিষের জায়গা। যাকগে, ওসব কথা বাদ দেন। আপনি শহরে থাকেন, কত বড় চাকরি করেন, এসব শুনে হাসবেন বলে। আমি হাসি না রতনদা, সব মিথ্যের পেছনেও একটা সত্যি থাকে। আচ্ছা, আর কত দূর? এই তো এসে গেছি, ওই যে দেখা যাচ্ছে সিংহদুয়ার। আর সামনে বিশাল এক জরাজীর্ণ ফটক। গেটের পলেস্তারা খসে ইটের পাঁজর বেরিয়ে পড়েছে। গেটের ওপর পাথরের সিংহটা অর্ধেক ভাঙা। ভ্যানটা গেটের সামনে এসে থামে। ভেতর থেকে এক প্রৌঢ় ব্যক্তি হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। ইনি গদাধর, পরনে ময়লা ধুতি আর ফতুয়া। শোনা দাদা বাবু, চিঠি পেয়েছিলাম, কিন্তু ভাবিনি আপনি সত্যি আসবেন। কেন গদাধর বাবু? নিজে দাদুর ভিটেতে আসবো, তাতে আবার এত অবাক হওয়ার কি আছে? আমি তাহলে আসি বাবু, ফেরার সময় লাগলে ফোন করবেন। তবে রতন গদাধরের দিকে একবার আর চোখে তাকায়, তারপর গলা নামিয়ে রাহুলকে বলে, রাতের বেলা একা বেরোবেন না কিন্তু। যাও যাও, তোমারও তো জ্ঞান দিতে হবে না, আমি আছি না। রতন ভ্যান ঘুরিয়ে চলে যায়। গদাধর রাহুলের ব্যাগটা নিজের কাঁধে নেয়।
বাড়িটার দিকে তাকালে মনে হয় যেন এক বিশাল কঙ্কাল দাঁড়িয়ে আছে। দেওয়ালের গায়ে অসত্য গাছের চারা গজিয়েছে। পায়রা আর চামচিকের গন্ধে বাতাস ভারী। আসুন দাদা বাবু, আপনার জন্য দোতলার দক্ষিণ দিকের ঘরটা পরিষ্কার করেছি, ওটাতে রোদ আসে। বাড়িটার তো খুব খারাপ অবস্থা কাকু, তোমরা থাকো কি করে? অভ্যেস হয়ে গেছে দাদা বাবু, তবে একা থাকি না তো, সাথে আমার গিন্নি আছে আর একটা কাজের ছেলে আছে বিশু। সে অবশ্য রাত্রে থাকে না, ভয়ে পালায়। ভয়? কিসের ভয়? গদাধর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে থমকে দাঁড়ায়। তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। সে এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করেই বলে, দাদা বাবু, একটা কথা বলি, মনে রাখবেন, এই বাড়ির সীমানা ওই পেছনের দিঘি পর্যন্ত, কিন্তু খবরদার সূর্যাস্তের পর ওই দিঘির পারে যাবেন না। কেন? দিঘিতে কুমির আছে নাকি? কুমির থাকলে তো তাও রক্ষা ছিল, যা আছে তা মানুষ চেনে না। ওদিকের জলটা ভালো না, অনেক ইতিহাস আছে, পরে বল, এখন হাত মুখ ধুয়ে নিন দেখি। রাহুল কিছু একটা বলতে গিয়েও থামল। গদাধরের চোখে এক আদিম ভয় সে দেখতে পেয়েছে, কিন্তু রাহুলের মনে কৌতূহল আরো বেড়ে গেল। সে দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। দূরে বাঁশবাগানের ফাঁক দিয়ে সেই দিঘির কালো জল চিকচিক করছে, যেন তাকেই ডাকছে। দুপুরে খাবার পর রাহুল একটু বিশ্রাম নিয়েছিল। এখন সূর্য ডুবু। গ্রামের আকাশ জুড়ে কমলা আর বেগুনি রঙের খেলা। গদাধর বাজারে গেছে রাতের বাজার করতে। এই সুযোগে রাহুল ক্যামেরাটা গলায় ঝুলিয়ে পেছনের বাগানের দিকে পা বাড়ালো। গদাধরের বারণ তার মাথায় আছে, কিন্তু শিল্পীর মন বাধা মানতে চায় না। রাহুল মনে মনেই বলল, জায়গাটা সত্যি অদ্ভুত, এত বড় দেখি অথচ জলটা একদম নড়ছে না, মনে হচ্ছে যেন আয়না। রাহুল লেন্সের ফোকাস ঠিক করতে করতে ঘাটের পৈঠায় এসে দাঁড়ায়। দিঘির তিন পাশ ঘন জঙ্গল আর বাঁশ ঝাড়ে ঘেরা। হঠাৎ তার লেন্সের ফ্রেমে কিছু একটা ধরা পড়ে। দিঘির ঠিক উল্টো পারে, যেখানে একটা ভাঙা মন্দির আছে, সেখানে জলের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে। আরে ওটা কে? রাহুল জুম লেন্স দিয়ে দেখার চেষ্টা করে। এক নারী কোমর সমান জলে দাঁড়িয়ে আছে। তার পরনে লাল পেটে সাদা শাড়ি, যা ভিজে শরীরের প্রতিটি ভাঁজের সাথে লেপ্টে আছে। চুলগুলো খোলা, জলের ওপরে ভাসছে। রাহুল শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। মেয়েটি ধীরে ধীরে তার দিকেই ঘুরল। ছবি তুলছো? রাহুল চমকে ক্যামেরা নামায়। এত দূর থেকে কথা শোনার তো কথা নয়, কিন্তু মেয়েটির গলা এত স্পষ্ট যেন সে পাশেই দাঁড়িয়ে আছে। মেয়েটি জল ভেঙে ঘাটের দিকেই এগিয়ে আসছে। তার হাঁটায় জলের কোনো ছলাৎ শব্দ হচ্ছে না, যেন সে জলের ওপর দিয়ে ভেসে আসছে। আমি আসলে, আপনি কে? গদাধর কাকু তো বলেছিল এখানে কেউ আসে না। মেয়েটি ঘাটের শেষ সিঁড়িতে উঠে দাঁড়ায়। তার গা থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু অদ্ভুতভাবে শাড়ির পাটটা শুকনো বলেই মনে হচ্ছে। রাহুলের নাকে আবারও সেই হাসনুহানার গন্ধ এসে লাগে। গদাধর অনেক কিছুই জানে না, বা জানলেও ভুলে যেতে চায়। আমি কামিনী। কামিনী? বাহ, সুন্দর নাম তো আপনার। আপনি কি এই গ্রামেই থাকেন? আমি এই জলের, এই হাওয়ার। তুমি কেন এসেছো এখানে? পথ হারিয়ে বুঝি? না, ঠিক পথ হারিয়ে নয়, আসলে শহর থেকে একটু শান্তিতে থাকতে এসেছিলাম। দাদুর ভিটে এটা আসলে। শান্তি? এখানে শান্তি খুঁজতে এসেছো? বড্ড ভুল করেছো বাবু। এখানে বাতাসও কথা বলে। কামিনী রাহুলের খুব কাছে এসে দাঁড়ায়। রাহুল অনুভব করে মেয়েটির শরীর থেকে এক প্রকার তাপ বের হচ্ছে, অথচ গদাধর বলেছিল জায়গাটা ঠান্ডা। কামিনীর চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বলে।
রাহুল মন্ত্রমুগ্ধের মতো তার চোখের দিকে তাকিয়ে থাকে। আপনার চোখগুলো খুব অন্যরকম। কেন? ভয় করছে? না, ঠিক ভয় নয়, কেমন যেন একটা আকর্ষণ। মনে হচ্ছে আমি আগেও এই চোখ দেখেছি। দেখেছ তো বটেই, হয়তো স্বপ্নে, হয়তো কল্পনায়। মানে? রাহুল গত রাতের স্বপ্নের কথা মনে করার চেষ্টা করে। এই গন্ধটা, এই অবয়বটা হুবহু এক। আব, সন্ধে হয়ে এলো, এই সময় এখানে থাকা ঠিক নয়। ওরা সবাই জেগে উঠবে। কারা? স্মৃতিরা আর অতৃপ্ত আত্মারা। কথাটা বলেই কামিনী খাটের সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে থাকে। রাহুল তার পিছু নিতে যায়। শুনুন, কাল কি আপনার দেখা পাবো? আমি তো এখানেই থাকি, তুমি চাইলে দেখা পাবে। তবে মনে রেখো, আমাকে ছোঁয়ার চেষ্টাও করো না, পুড়ে যাবে। পড়তে আমি রাজি আছি। রাহুলের মুখ দিয়ে কথাটা নিজের অজান্তেই বেরিয়ে গেল। কামিনী থমকে দাঁড়ালো। তার মুখে এক অদ্ভুত বিষাদের ছায়া নেমে এলো। সবাই তাই বলে, শেষে ছাই হয়ে যায়। কামিনী বাঁশবাগানের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রাহুল কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। সন্ধ্যার শাঁখ বেজে উঠল দূরের কোনো গ্রাম থেকে। পরিবেশটা হঠাৎ করেই খুব ভারী হয়ে উঠল। সন্ধ্যার এই ঘটনার পর রাহুল বাড়ি ফিরে আসে। তার মনের মধ্যে কামিনীর চিন্তা ঘুরপাক খাচ্ছে। রাতে গদাধর রুটি আর আলুর দম রেঁধেছে। খাওয়ার টেবিলে রাহুল গদাধরকে কামিনীর কথা জিজ্ঞাসা করতে চেয়েও করল না। যদি গদাধর রেগে যায় বা ভয় পায়। খাওয়া দাওয়া শেষ করে রাহুল নিজের রুমে এসে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। রাত এখন 12টা বাজে। গ্রামের রাত শহরের মতো নয়। এখানে অন্ধকার যেন গিলে খেতে আসে। মেয়েটা কে? গ্রামের সাধারণ মেয়ে তো মনে হলো না। এই কথাগুলো আমি, এই জলের, এই হাওয়ার, এর মানে কি? বাইরে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। হঠাৎ বাতাসের শোঁ শোঁ শব্দে জানালার কপাটটা খুলে গেল। রাহুল উঠে গিয়ে জানালাটা আটকাতে গেল। ঠিক তখনই সে একটা ডাক শুনতে পেল। রাহুল, ও রাহুল। গলাটা খুবই চেনা, মিষ্টি, কিন্তু তাতে একটা হাহাকার মেশানো। রাহুল চমকে উঠল। বারান্দা থেকে শব্দটা আসছে। কে? কামিনী? এসো, নিচে এসো, আমার খুব কষ্ট হচ্ছে। ডাকটা অদ্ভুত। এক নাগাড়ে 3 বার নয়, 2 বার করে আসছে। রাহুল, রাহুল। গ্রাম্য কথায় বলে নিশি বা অশরীরীরা কখনো 3 বার ডাকে না। কারণ 3 বার ডাকলে মানুষের ঘুম ভেঙে সে সচেতন হয়ে যায়। 2 বার ডাকলে মানুষ ঘোরের মধ্যেই থাকে। রাহুল ঠিক সেই ঘোরের মধ্যেই পড়ে গেল। আসছি, আমি আসছি। রাহুল মশারি থেকে বেরিয়ে খালি পায়ে দরজার খিল খুলল। সে করিডোর দিয়ে হেঁটে বারান্দায় এলো। চাঁদের আলোয় বাগানটা আবছা দেখা যাচ্ছে। বাগানের শেষ প্রান্তে যেখানে জঙ্গল শুরু হয়েছে, সেখানে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে তাকে হাতছানি দিচ্ছে। তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। রাহুল যেন নিজের ইচ্ছায় চলছে না, কেউ তাকে দড়িয়ে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। কাঠের সিঁড়িতে তার পায়ের শব্দ হচ্ছে মচমচ করে। নিচের মেন গেটটা খোলা। রাহুল উঠোন পেরিয়ে বাগানের দিকেই এগোচ্ছে। আরো কাছে এসো, জলের কাছে এসো। রাহুল বাগানের মাঝখানে চলে এসেছে। তার সামনেই সেই দিঘি, আর দিঘির পাড়ে দাঁড়িয়ে আছে কামিনী। তার হাত বাড়ানো। রাহুল দৌড়ে তার কাছে যেতে চাইল।
কামিনী, আমি এসেছি। ঠিক সেই সময় রাহুলের পেছনে কারোর ভারী পায়ের শব্দ শোনা গেল। কেউ একজন দৌড়ে এসে রাহুলকে জাপটে ধরল। দাদাবাবু, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ছাড়ো আমাকে, ছাড়ো। ও ডাকছে, কামিনী ডাকছে আমাকে। কেউ নেই ওখানে দাদাবাবু। তাকে দেখুন, ওটা মায়া, ওটা নিশি। গদাধর জোর করে রাহুলের মুখটা ঘুরিয়ে দিল। রাহুল আবার দিঘির পাড়ের দিকে তাকালো। সেখানে কেউ নেই, শুধু একটা শুকনো বাঁশ গাছ বাতাসে দুলছে, আর তার উপর বসে একটা লক্ষ্মী পেঁচা কদাকার শব্দে ডেকে উঠে উড়ে গেল। কিন্তু আমি তো দেখলাম, স্পষ্ট দেখলাম। ওটাই তো খেলা দাদাবাবু। আর এক পায়ে গলে আপনি দিঘির পাড়ে চলে গিয়ে জলে ডুবে মরতেন। এই দেখুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। রাহুল নিচে তাকিয়ে দেখলো সে দিঘির পাড়ের একদম কিনারায় এসে দাঁড়িয়ে আছে, আর 1 ইঞ্চি এগোলেই সে গভীর কালো জলে পড়ে যেত। রাহুলের শরীরটা ঝনঝন করে উঠল। ভয়ের একটা ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। গদাধর কাকু, এটা কি ছিল? চলুন ভেতরে চলুন। আজ রাতে এক মুহূর্ত বাইরে নয়। হনুমান চালিসা পাঠ করতে হবে। এ বাড়িতে বিপদ ঢুকে পড়েছে। গদাধর রাহুলকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে গেল, কিন্তু রাহুল যাওয়ার আগে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মনে হলো দিঘির মাঝখান থেকে একজোড়া জ্বলন্ত চোখ এখনো তার দিকে তাকিয়ে রয়েছে, আর বাতাসের সাথে ভেসে আসছে খিলখিলে হাসির শব্দ। গতরাতের সেই হাড় হিম করা ঘটনার পর সকালটা বেশ গুমোটি ছিল। গদাধর কাকু বারবার সাবধান করেছিল, কিন্তু দুপুরের দিকে রাহুল আর ঘরে টিকতে পারল না। তার মনের ভেতর শুধু একটাই নাম, কামিনী। ক্যামেরাটা নিয়ে সে সোজা বেরিয়ে পড়ে গ্রামের শেষ প্রান্তের বাঁশবাগানের দিকে। বাঁশবাগানের ভেতর দিয়ে সরু পায়ে হাঁটা পথ। চারপাশের বাঁশ গাছগুলো এমনভাবে ঝুঁকে আছে যেন এটা একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে। রোদের আলো এখানে ঠিক মতো ঢোকে না। রাহুল হাঁটতে হাঁটতে একটা ভাঙা শ্যাওলা ধরা প্রাচীন শিব মন্দিরের সামনে এসে পৌঁছায়। হ্যালো হ্যালো, কেউ কি আছেন এখানে? কামিনী? মন্দিরের ভাঙা পৈঠায় বসে আছে কামিনী। তার পরনে আজ একটা হলুদ রঙের তাঁতের শাড়ি। খোলা চুলে সে এক মনে লাল জবা ফুল দিয়ে মালা গাঁথছে। দিনের বেলায় তাকে আরো রহস্যময়ী, আরো অপরূপা লাগছে। শহরের বাবুদের কি ধৈর্য বলে কিছুই নেই? এত ভর দুপুরে রোদে পুড়ে কেউ এখানে আসে? যেখানে আসার জন্য মন টানে সেখানে রোদ বৃষ্টির হিসেব কে রাখে? তাছাড়া তোমাকে খুঁজতেই তো বের হয়েছি। কামিনী মুখ তুলে তাকায়। তার ঠোঁটের কোণে একটা চাপা হাসি, চোখের দৃষ্টিতে গভীর মায়া। আমাকে খুঁজছো কেন? কাল রাতের ভয়টা কি এত তাড়াতাড়ি কেটে গেল, নাকি ভয় পেতেই বেশি ভালো লাগছে? ভয় তো কাল রাতে পেয়েছিলাম, কিন্তু দিনের আলোয় তোমাকে দেখে সব ভয় কেমন যেন উধাও হয়ে গেল। তুমি আসলে কে কামিনী? গদাধর কাকু তো কাল বলছিল। গদাধর? ওই লোকটা একটা আস্ত ভীতু। ওর কথায় কান দিলে এই গ্রামের আসল সৌন্দর্যটাই তুমি দেখতে পাবে না। এই যে এই মন্দির, এই জঙ্গল, এর একটা আলাদা ভাষা আছে, তুমি শুনতে পাও? রাহুল কামিনীর পাশে গিয়ে বসে। একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তাদের ছুঁয়ে যায়। ভাষা আমি শুনতে পাই কিনা জানি না, তবে তোমার ওই অদ্ভুত কথাগুলো আমাকে খুব টানে। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? কি কথা? বলে ফেলো। আমি তো আর শহরের মেকি মানুষদের মতো রাগ করি না। আমাদের রাগ আর অভিমান দুটোই খুব আসল। তুমি সব সময় এমন হেয়ালি করে কথা বলো কেন? তুমি কি সত্যিই এই গ্রামের মেয়ে? তোমার বাড়ির লোক কোথায়? আর কাল রাতে তুমি ওই দিঘির পাড়ে দাঁড়িয়ে আমাকে ডাকছিলে কেন? কামিনী হাতের মালাটা শিবলিঙ্গের ওপর রেখে
রাহুলের দিকে ঘোরে। তার চোখ দুটো স্থির। আমি তো তোমাকে ডাকিনি রাহুল। হয়তো তোমার নিজের মনের কোনো অতৃপ্ত বাসনা তোমাকে ওই দিঘির পাড়ে টেনে নিয়ে গিয়েছিল। আর আমার বাড়ির লোক, আমার তো কেউ নেই। আমি একা, খুব একা। একা কেন হতে যাবে? আমি তো আছি। আচ্ছা ছাড়ো ওসব কথা। তুমি আজ এত সুন্দর করে সেজেছো, আমি কি তোমার সাথে কয়েকটা ছবি তুলতে পারি? আমার ক্যামেরায় এই সৌন্দর্যটা বন্দি করতে চাই আর কি। রাহুল লেন্সের ক্যাপ খুলে ক্যামেরার ভিউ ফাউন্ডারে চোখ রাখে, কিন্তু কামিনী খিলখিল করে হেসে ওঠে। সেই হাসিটা এতটাই তীক্ষ্ণ যেন মনে হলো অনেকগুলো কাঁচ একসাথে ঝনঝন করে ভেঙে পড়ল। আমাকে ফ্রেমে বন্দি করা অত সহজ নয় বাপু। আমি কোনো স্থির বস্তু নই যে তোমার ওই যন্ত্রের ভেতরে আটকে থাকবো। একবার ট্রাই করে দেখিয়ে না প্লিজ, জাস্ট একটা শট। রাহুল শাটার টেপার চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে লেন্সের ফোকাস কিছুতেই সেট হচ্ছে না। কামনির মুখটা ভিউ ফাউন্ডারে বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। কয়েকবার শাটার বাটন চেপেও কোনো কাজই আর হলো না। আরে এমন তো কখনো হয় না। ক্যামেরায় ক্যামেরায় কি হলো হঠাৎ? ফুল চার্জ ব্যাটারি, অথচ শাটার কাজ করছে না। বললাম না, আমাকে যন্ত্র দিয়ে ধরতে পারবে না। আমি তো ছায়ার মতো। তুমি যাকে ধরতে চাইছো সেটা তো মায়া। তাহলে হৃদয়ে বন্দি করি? রাহুলের চোখ মুখে একটা মুগ্ধতা। কামিনী এক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ সে নিজের ডান হাতটা বাড়িয়ে রাহুলের হাতটা চেপে ধরে। তুমি কি সত্যিই আমাকে তোমার হৃদয়ে রাখতে পারবে? আমার ওজন কিন্তু খুব ভারী রাহুল, সইতে পারবে তো? কামিনীর স্পর্শে রাহুল শিউরে ওঠে। ভর দুপুরেও কামিনীর হাত দুটো বরফের মতো ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার মধ্যেও একটা অদ্ভুত নেশা রয়েছে যা রাহুলকে পাগল করে দিচ্ছে। তোমার হাত এত ঠান্ডা কেন কামিনী? মনে হচ্ছে যেন বরফ ছুঁয়েছি। তাপে পুড়ে পুড়ে যে ছাই হয়ে গেছে, তার শরীর তো ঠান্ডাই হবে। তুমি কি তোমার শরীরের উষ্ণতা দিয়ে আমাকে একটু গরম করে দেবে না? কামিনী হঠাৎ রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরে। তার শরীর থেকে সেই পরিচিত হাসনুহানার তীব্র গন্ধ রাহুলের নাকে এসে ধাক্কা মারে। তুমি কি আমাকে পাগল করে দিচ্ছ কামিনী? আমি আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমার আলিঙ্গন কিন্তু খুব কড়া, একবার জড়ালে আর ছাড়তে চাই না। রাহুলের মনে হলো তার শ্বাস আটকে আসছে। কামিনীর ঠান্ডা শরীরটা তাকে অদ্ভুত এক আবেশে ডুবিয়ে দিচ্ছে। হঠাৎই দূরে কোথাও একটা বাজ পড়ার শব্দ হলো। আকাশটা দেখতে দেখতে কালো মেঘে ঢেকে গেল। আকাশ তো পুরো মেঘে ঢেকে গেল। চলো এখান থেকে ফেরা যাক, বৃষ্টি নামলে মুশকিল হবে। তুমি তো দেখছি একটুতেই ভয় পেয়ে যাও। আচ্ছা চলো, আজ বিকেলে গ্রামের ওপারে চড়ক মেলা বসেছে, আমাকে নিয়ে যাবে? নিশ্চয়ই নিয়ে যাবো। তুমি চাইলে তোমাকে পুরো দুনিয়া ঘুরিয়ে দেখাতে পারি। কামিনী রাহুলের হাত ছেড়ে উঠে দাঁড়ায়। তার চোখে আবার সেই অদ্ভুত রহস্যময় হাসি। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে। দুপুরে সেই মোহময় সময়টা কেটে গিয়ে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে রাহুল তা টেরই পায়নি। মেঘলা আকাশ আর সন্ধ্যার আবঝাল ওই চড়ক মেলার মাঠটা যেন একটা অন্য জগৎ বলেই মনে হচ্ছে। মেলার মাঠে প্রচুর ভিড়। ঢাকের শব্দ, ধূপের ধোঁয়া আর জিলাপি ভাজার গন্ধে চারপাশ ম ম করছে। কামিনী রাহুলের হাত শক্ত করে ধরে ভিড়ের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছে। বাপরে, এত ভিড়! এই ছোট্ট গ্রামে এত মানুষ থাকে জানতাম না। মেলা তো শুধু জীবিতদের নয় রাহুল, এখানে অনেক কিছুই আসে।
যা তুমি চোখে দেখতেও পাও না। রাহুল খেয়াল করে তারা যেদিক দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের মানুষজন কেমন যেন অদ্ভুত চোখে তাদের দিকে তাকাচ্ছে। অনেকেই তড়িঘড়ি করে রাস্তা ছেড়ে সরে দাঁড়াচ্ছে। বিশেষ করে মহিলারা কামিনীকে দেখে ঘোমটা টেনে নিচ্ছে ভয়ে। আচ্ছা কামিনী, একটা জিনিস খেয়াল করছো? লোকেরা আমাদের দেখে কেমন যেন দূরে সরে যাচ্ছে, কেউ কিছু বলছেও না। ব্যাপারটা কি? ওরা আসলে শহরের বাবুদের সম্মান করে, তাই পথ ছেড়ে দিচ্ছে। তুমি ওসব ভেবো না তো। চলো ওই দিকটায় যাই, যেখানে নাগরদোলা ঘুরছে। তারা একটু এগোতেই হঠাৎ ভিড় ঠেলে এক জরাজীর্ণ উস্কো খুস্কো চুলদারির তান্ত্রিক এসে তাদের পথ আটকায়। তার কপালে বিশাল সিঁদুরের তিলক, পরনে লাল শালু আর গলায় রুদ্রাক্ষের মালা। তান্ত্রিকের চোখ দুটো জবা ফুলের মতো লাল। ওম ক্লিং মহাকাল মহাকাল সর্বনাশ, এই যে সর্বনাশ হয়ে গেল রে। কি হলো মশাই? রাস্তা আটকে দাঁড়ালেন কেন? সরু সামনে থেকে। তান্ত্রিক রাহুলের কথার কোনো উত্তর না দিয়ে একদৃষ্টে কামিনীর দিকে তাকিয়ে কাঁপতে থাকে। কামিনীর চোখে তখন এক শীতল ভয়ঙ্কর ক্রোধ। তোর ঘাড়ে মরা চেপেছে, বলা বলা বলছে। তুই জানিস না তুই কার হাত ধরে আছিস? কি আজে বাজে বকছেন? পাগল নাকি আপনি? সরুন তো এখান থেকে। তান্ত্রিক রাহুলের শার্টটা খামচে ধরে বলেন, ও মেয়ে মানুষ, ও মায়া, ও ক্ষুধার্ত, ও রক্ত খাওয়ার চেষ্টা আজও মেটেনি। তুই আজ রাতে শেষ হয়ে যাবি। বলা বলা। রাহুল তান্ত্রিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়, কিন্তু কামিনী শান্তভাবে তান্ত্রিকের চোখের দিকে তাকায়। কোনো কথা বলে না, শুধু এক পলকহীন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। ভৈরব, নিজের সীমানা ভুলে যাচ্ছিস, পথ ছাড়। তান্ত্রিক কামিনীর গলা শুনেই যেন ইলেকট্রিক শক খায়। সে ভয় কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং দু হাতে কান চেপে ধরে গোঙাতে থাকে। আরে লোকটার কি হলো? হঠাৎ ফিট হয়ে গেল নাকি? কামিনী রাহুলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতেই বলে, পাগলদের কথায় কান দিতে নেই। গাঁজা খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকে সারাদিন। চলো নাগরদোলায় চড়ি। রাহুল আর কিছু না ভেবে কামিনীর সাথে নাগরদোলায় গিয়ে ওঠে। কাঠের নাগরদোলা ক্যাচ ক্যাচ শব্দ করে ওপরে উঠতে শুরু করে। মেলার কোলাহল নিচে ছোট হয়ে আসে। লোকটার কথাগুলো কিন্তু খুব অদ্ভুত ছিল। আমার ঘাড়ে নাকি মরা চেপেছে। মরা তো কবেই চেপেছে বাবু। যেদিন তুমি এই গ্রামে পা রেখেছ সেদিন থেকে তুমি আর তোমার নও। মানে? নাগরদোলা একদম উঁচুতে গিয়ে থেমে যায়। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। কামিনী রাহুলের কানের একদম কাছে মুখ নিয়ে আসে। তার ঠান্ডা নিঃশ্বাস রাহুলের ঘাড়ে সুরসুরি দেয়। আজ রাতে আমি আসবো, দরজা খোলা রেখো। আজ আমাদের মিলনের রাত। রাহুলের সারা শরীরে একটা অদ্ভুত কাঁপুনি দিয়ে যায়। সে কামিনীকে কিছু বলতে যাবে, ঠিক তখনই নাগরদোলা ঝপ করে নিচে নামতে শুরু করে। রাহুলের পেটটা যেন গুলিয়ে ওঠে। রাহুল মেলা থেকে ফিরে আসার পর জমিদার বাড়িটা আজ আরো বেশি খাঁ খাঁ করছে। রাত তখন 10টা। গদাধর কাকু নিজের ঘরের বারান্দায় হ্যারিকেন জেলে বসে আছে। তার চোখে মুখে চরম আতঙ্ক। রাহুল সোজা গদাধরের ঘরে ঢোকে। তার হাতে কামিনীর দেওয়া সেই জবা ফুলের মালাটা। রাহুলের মনের ভেতর তান্ত্রিকের কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছে। গদাধর কাকু, আজ আপনাকে সত্যি কথা বলতেই হবে। কি লুকোচ্ছেন আপনি আমার কাছ থেকে? এই গ্রামের মানুষ কামিনীকে দেখে ভয় পায় কেন? আর ওই তান্ত্রিকই বা কেন বললো কামিনী মানুষ নয়? গদাধর রাহুলের কথা শুনে আঁতকে ওঠে। সে তাড়াতাড়ি ঘরের দরজাটা বন্ধ করে দেয়। দাদা বাবু, আপনি ওর নাম মুখে আনবেন না।
আমি আপনাকে বারবার বারণ করেছিলাম, আপনি কেন এই দিঘির পাড়ে গেলেন? কারণ ও আমাকে ডাকে, আর আমি ওর সাথে কথা বলেছি, ওকে ছুঁয়ে দেখেছি। ও তো রক্ত মাংসের মানুষ, কিন্তু সবাই এমন করছে কেন? গদাধর কাঁপতে কাঁপতে নিজের পুরনো একটা ট্রাঙ্ক খোলে। সেখান থেকে লাল কাপড়ে মোড়া একটা জীর্ণ খাতা বের করে রাহুলের সামনে রাখে। এই খাতাটি আমরা দাদুর আমলের। বাবু, যাকে আপনি ভালোবাসছেন সে মানবী নয়, সে আজ থেকে 50 বছর আগে মরে ভূত হয়ে গেছে। কি আবোল তাবোল বলছেন কাকু? আমি আজ সারাদিন ওর সাথে ঘুরেছি। আপনি যা দেখেছেন সব মায়া দাদাবাবু। শুনুন তাহলে বলি। আজ থেকে 50 বছর আগে আপনার দাদু প্রতাপ রায়চৌধুরী এই গ্রামে একের বাইজিকে নিয়ে এসেছিলেন। তার নাম ছিল কামিনী। তার রূপের ছটায় পুরো গ্রাম পাগল ছিল। গদাধর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। রাহুলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তারপর কি হয়েছিল তার? প্রতাপ বাবু তাকে ভোগ করার পর যখন জানতে পারলেন কামিনী অন্য এক গরিব ছেলের সাথে পালানোর ছক করছে, তখন তার মাথা খারাপ হয়ে যায়। ওই পেছনের দিঘির পাড়ে, যেখানটায় আজ জঙ্গল, সেখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল কামিনীকে। কি বলছেন এসব? জ্যান্ত কবর? হ্যাঁ দাদা বাবু, মরার আগে কামিনী অভিশাপ দিয়েছিল, এই রায়চৌধুরী বংশের কোনো পুরুষ বা এই ভিটেই আসা কোনো পুরুষই তার আলিঙ্গন থেকে বাঁচবে না। সে নিশি হয়ে ফেরে। যাকে সে একবার ছুঁয়েছে তার প্রাণ শক্তি সে ধীরে ধীরে শোষে নেবে। না 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 না, এসব গাঁজাখড়ি গল্প আমি বিশ্বাস করি না। ও আমাকে ভালোবাসে, ও নিজে আমাকে মালা পরিয়ে দিয়েছে। রাহুল নিজের হাতের সেই জবা ফুলের মালাটার দিকে তাকায়, আর তাকাতেই তার চোখ দুটো ছানা ভরা হয়ে যায়। এটা 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 কি করে সম্ভব? যে জবা ফুলের মালাটা একটু আগে অবধিও টুকটুকে লাল আর তাজা ছিল, সেটা রাহুলের চোখের সামনে শুকিয়ে কালো কাঠ হয়ে গেছে। ফুলগুলো থেকে পচা মাংসের মতো একটা উৎকট গন্ধ বেরোচ্ছে। বললাম না দাদা বাবু, এই কামনিশি সে আপনার রক্ত খেতে আসে। আজ আজ অমাবস্যার রাত, আজ সে চরম রূপ নেবে। আপনি আপনি নিজের ঘরে যান, হনুমান চালিসা নিয়ে বসে থাকুন। আজ দরজা কিছুতেই খুলবেন না। রাহুলের মাথাটা ভোঁ ভোঁ করছে। সে মালাটা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে টলতে টলতে নিজের ঘরের দিকে এগোয়। বাইরে তখন কালবৈশাখীর কালো মেঘ জমেছে। শুরু হয়েছে তুমুল ঝড় আর বৃষ্টি। বিদ্যুৎ চমকানোর আলোয় রাহুলের ঘরটা ক্ষণে ক্ষণে আলোকিত হয়ে উঠছে। জানালার কাঁচ ভেদ করে বৃষ্টির ছাঁট আসছে। রাহুল খাটের ওপরে বসে আছে, হাতে গদাধরের দেওয়া একটা ছোট্ট বজরং বলির মূর্তি। সব মিথ্যে, কামিনী মিথ্যে হতে পারে না। আমিও স্পর্শ অনুভব করেছি, কিন্তু মালাটা আমার কালো হয়ে গেল কেন? হঠাৎ জানালার কাঁচে কে যেন একটা টোকা মারল। ঠক ঠক ঠক। রাহুল চমকে জানলার দিকে তাকায়। বিদ্যুৎও চমকায়। সেই আলোয় সে দেখে জানালার গ্রিল ধরে বাইরে ঝুলে রয়েছে কামিনী। সে পুরো ভিজে একসা হয়ে রয়েছে। রাহুল, দরজাটা খোলো, আমার খুব শীত করছে গো। না, তুমি এখান থেকে চলে যাও। আমি সব জেনে গেছি, তুমি মানুষ নও। তুমি অন্যদের কথায় আমাকে অবিশ্বাস করলে। আমি তো তোমার জন্যই এখানে এসেছি। একটু ছুঁয়ে দেখো, আমি তো তোমারই কামিনী। কামিনীর ওই অসহায় মুখ আর ভেজা শরীর দেখে রাহুলের সব যুক্তি, সব ভয় মুহূর্তের মধ্যেই উবে যায়। সে সম্মোহিত মানুষের মতো জানালার ছিটকানিটা খুলে দেয়।
ভেতরে এসো, তুমি তো ভিজে গেছো। কামিনী এক লাফে ঘরের ভেতরে ঢুকে আসে। তার শরীর থেকে টপ টপ করে জল পড়ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেঝের কার্পেটটা একটুও ভিজছে না। রাহুল সেদিকে খেয়াল করলো না। কামিনী সোজা রাহুলের বুকের ওপরে গিয়ে আঁচড়ে পড়ল। আজ তুমি শুধু আমার, তোমার ভেতরের সবটুকু আমি শুষে নেব। আমি আমি সব দিতে রাজি আছি কামিনী, তুমি আমাকে তোমার করে নাও। কামিনী রাহুলের শার্টের বোতাম খুলতে শুরু করে। তাদের মধ্যে একটা তীব্র কাম্যক আর রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। কামিনীর ঠান্ডা ভিজে শরীর রাহুলের গায়ের সাথে লেপ্টে আছে। কামিনী তার মুখটা রাহুলের গলার কাছে নিয়ে যায়। তোমার রক্তের খুব উত্তাপ রাহুল, আমি আর এই তৃষ্ণা চেপে রাখতে পারছি না। আমি তোমাকে চাই কামিনী, এখনই। কামিনী রাহুলের ঠোঁটে একটা গভীর চুম্বন করতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার বাইরে বিকট শব্দে একটা বাজ পড়ে। পুরো ঘরটা যেন নীল আলোয় জ্বলে ওঠে। রাহুল হঠাৎ ঘাড় ঘুরিয়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকায়। এটা কি? আয়নার প্রতিফলনে রাহুল দেখে তার কোলে কোনো অপরূপা সুন্দরী নারী নেই। সে যাকে জড়িয়ে ধরে আছে সে একটা কঙ্কালসার পচা গলা লাশ। লাশের গায়ের চামড়াগুলো খসে পড়ছে আর চোখের কোটর থেকে গড়িয়ে পড়ছে ঘন কালো রক্ত। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। রাহুল এক ঝটকায় কামিনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ছিটকে ঘরের কোণে গিয়ে পড়ে। সে ভয়ে থরথর করে কাঁপছে, তার চোখ ঠিকরে বেরিয়ে আসছে। তুমি তুমি পিশাচ, তুমি ভূত। কামিনী মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছিল। সে এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চোখের পলকে সে আবার সেই অপরূপা সুন্দরী রূপ ধারণ করে, কিন্তু তার মুখে এখন একটা শয়তানি হাসি। কি হলো বাবু, ভয় পেলে? একটু আগেই না বলছিলে তুমি আমাকে চাও। আমাকে ভালোবাসলে আমার এই আসল রূপটাকেও তো ভালোবাসতে হবে। আমার কাছে আসবে না, আসবে না আমার কাছে। আমি আমি তোমাকে পুড়িয়ে মারবো। আমাকে আর কি মারবে রাহুল, আমি তো কবেই মরে গেছি। কিন্তু তুমি? কামিনী ধীরে ধীরে দেওয়ালের দিকে এগোতে থাকে। তার পার মেঝেতে ঠেকছে না, সে শূন্যে ভাসছে। আজকের রাতটা তোমাকে দিলাম বাবু, কিন্তু আগামীকাল অমাবস্যা। কাল রাতে ওই দিঘির ধারে আমাদের বিয়ে। কাল তুমি সম্পূর্ণ আমার হবে, তৈরি থেকো। বলে কামিনী হাওয়ায় মিলিয়ে যায়। রাহুল ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে তার জ্ঞান হারায়। পরদিন সকালে রাহুলের জ্ঞান ফেরে। রোদের আলো এসে বুঝতে পারে কাল রাতের ঘটনা কোনো স্বপ্ন ছিল না। সে সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত গ্রাম ছেড়ে তাকে এখনই পালাতে হবে। রাহুল নিজের ব্যাগপত্র গুছিয়ে দৌড়ে বাড়ির বাইরে আসে। সে রতন ভ্যানওয়ালাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্কই নেই। সে হেঁটেই স্টেশনের দিকে এগোয়। যেভাবেই হোক সূর্যাস্তের আগে আমাকে এই গ্রাম ছাড়তেই হবে, ছাড়তেই হবে। রাহুল ঘন্টাখানেক হাঁটার পর দেখে সে আবার ঘুরে ফিরে সেই জমিদার বাড়ির ভাঙা সিংহ দুয়ারের সামনে এসে দাঁড়িয়েছে। পথ যেন তাকে গোলক ধাঁধায় ঘুরিয়ে আবার এখানেই ফিরিয়ে এনেছে। এটা কি করে সম্ভব? আমি তো সোজা রাস্তায় হাঁটছিলাম। রাহুল বুঝতে পারে কামিনীর মায়াজাল এই গোটা গ্রামকে ঘিরে রেখেছে। সে বাড়ির ভেতর ফিরে গিয়ে পুরনো লাইব্রেরি ঘরে ঢোকে, যদি এই অভিশাপ থেকে বাঁচার কোনো উপায় লেখা থাকে।
ধুলো মাখা বই ঘাঁটতে ঘাঁটতে সে একটা চামড়ায় বাঁধানো ডায়েরি পায়। এটা কার ডায়েরি? হাতে লেখাটা তো একদম একদম আমার মতো। ডায়েরিটা 1950 সালের। শেষ পাতায় লেখা, আমি আমার ভালোবাসাকে খুন করেছি। কামিনীকে ওরা জ্যান্ত পুঁতে দিল, আর আমি কাপুরুষের মতো দাঁড়িয়ে দেখলাম। আমি জানি ও ফিরে আসবে, আমাকে আবার জন্ম নিতে হবে ওর তৃষ্ণা মেটাতে। নিচে সই করা, প্রতাপ রায়চৌধুরী। প্রতাপ? আমার দাদুর নাম যে, তার মানে আমি সেই প্রতাপ? আমি পুনর্জন্ম নিয়েছি? রাহুল বুঝতে পারে কামিনী তাকে মারতে চায় না। কামিনী চায় তার অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণ করতে, কিন্তু নিশির ভালোবাসা মানেই তো মৃত্যু। আজ অমাবস্যা, রাহুলকে লড়তেই হবে। সে সোজা গদাধরের ঘরে গিয়ে তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত ছাইয়ের পুঁটলিটা পকেটে ভরে নেয়। রাত নেমে আসে। আজ অমাবস্যা। সারা গ্রাম যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। একটা কুকুরের ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। সেদিনই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে 11:45 সময় রাহুল একটা মশাল হাতে নিয়ে গ্রামের শেষ প্রান্তে থাকা শ্মশানের দিকে এগোচ্ছে। চারিদিকে বড় বড় ছাতি মার বটগাছ, বাতাসে পচা মাংসের উৎকট গন্ধ। কামিনী, কামিনী, কোথায় তুমি? আমি এসেছি। আজ এই খেলা শেষ হবে। শ্মশানের মাঝখানে একটা চিতা জ্বলছে। আর সেই চিতার পাশে লাল বেনারসি পরে বধূ বেশে বসে আছে কামিনী। তার চারপাশে হাজার হাজার জোনাকি জ্বলছে আর নিভছে। দৃশ্যটি একই সাথে ভয়ঙ্কর এবং সুন্দর। এসেছো? আমি জানতাম তুমি আসবে। আজ আমাদের মিলন রাত। মুক্তি দাও আমাকে কামিনী। আমি আমি প্রতাপ রায় নই, আমি রাহুল। আমি মানুষ আর তুমি ছায়া। আমাদের মিলন সম্ভব নয়। মুক্তি তো মৃত্যুতে নয় রাহুল, মুক্তি মিলনে। তুমি কি মনে করো তুমি বেঁচে আছো? কি আজে বাজে কথা বকছো তুমি? আমি জানতো, এই দেখো আমার শরীরে রক্ত বয়। কামিনী রাহুলের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখ দুটো দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে। রক্ত? কোথায় রক্ত? নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? কামিনী হাত বাড়িয়ে রাহুলকে ধরতে চায়। রাহুল আর দেরি করে না, পকেট থেকে তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত ছাই বের করে কামিনীর মুখের ওপরে ছুঁড়ে মারে। কামিনী বিকট শব্দে চিৎকার করে ওঠে। ছাইয়ের স্পর্শে তার সুন্দর মুখটা গলে যেতে শুরু করে। তার শরীর থেকে চামড়া খসে পড়ে, এক ভয়ঙ্কর রাক্ষসী রূপ সে ধারণ করে। জয় বাচ্চাঙ্গলি, আমাকে বাঁচাও। রাহুল মশালটা কামিনীর দিকে ছুঁড়ে মেরে বাড়ির দিকে প্রাণপণে দৌড়াতে শুরু করে। বাতাস ঝড়ের গতি নেয়। চারপাশে গাছপালার উপড়ে পড়ার শব্দ হতে থাকে। আমি তোকে ছাড়বো না প্রতাপ রায়। আমি তোকে আমার সাথে নিয়েই যাব, কেউ আটকাতে পারবে না। রাহুল দৌড়াতে দৌড়াতে জমিদার বাড়ির মেন গেট দিয়ে ভেতরে ঢোকে। সে সদর দরজাটা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কপাট কিছুতেই নড়ছে না। পেছনের শোঁ শোঁ হাওয়া আর কামিনীর ভারী নিঃশ্বাস সে ঘাড়ে অনুভব করতে পারে। গদাধর কাকু, গদাধর কাকু, দরজা খোলো কাকু, বাঁচাও আমাকে। কিন্তু কেউই আর আসে না। রাহুল জ্ঞান হারিয়ে দরজার ঠিক সামনেই লুটিয়ে পড়ে। চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়। রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটেছে, কিন্তু এই ভোর অন্য দিনের মতো নয়।
আজ এই পুরনো জমিদার বাড়িতে লোকজনের ভিড়, সাথে পুলিশের গাড়ি। পরদিন সকাল 8টা, পুলিশের একটা জিপ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর রুদ্র একজন মাঝবয়সী কড়া পুলিশ অফিসার গদাধরকে জেরা করছেন। গ্রামের অনেক লোক সেখানে ভিড় করেছে। আপনি ঠিক কখন বডিটা দেখলেন গদাধর বাবু? আজ সকালেই স্যার, দিঘির জলে ভাসছিল। আমি তো ভেবেছিলাম দাদাবাবু কলকাতাতেই আছে, উনি তো আসার কোনো খবর দেননি। দর্শক, আপনারা অবাক হয়ে গেছেন তাই তো? আসল ঘটনা এটাই। রাহুলের মৃতদেহ দিঘির পাড়ে একটা স্ট্রেচারে রাখা আছে। লাশটি মুছে ফুলে গেছে, চামড়া খসে পড়ছে। অন্তত 7 দিন আগে তার মৃত্যু হয়েছে। বডি দেখে তো মনে হচ্ছে অন্তত 7 দিন আগে খুন করা হয়েছে। মানিব্যাগ, ঘড়ি, মোবাইল সব গায়েব। স্টেশনে নামার পরেই বোধহয় ডাকাতির শিকার হয়েছিল ছেলেটা। তারপর বডিটা এখানে এনে ফেলে দিয়ে গেছে। ঠিক এই সময় সেখানে দাঁড়িয়ে আছে রাহুল নিজে। সে নিজের পৌঁছে যাওয়া লাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে জল পড়ছে। সে নিজের হাত দুটোর দিকে তাকিয়েই বলে, আমি আমি মরে গেছি 7 দিন আগে। আসল সত্য না হয় এবার পরিষ্কার করা যাক। রাহুল যেদিন গ্রামে এসেছিল সেদিনই স্টেশনে নামার পর সে ডাকাতদের কবলে পড়ে এবং খুনও হয়। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা ছিল রাহুলের আত্মার ভ্রমণ। গদাধর, রতন, তান্ত্রিক, কারোর সাথে রাহুলের কোনো কথাই হয়নি। এসবই ছিল রাহুলের আত্মার ভ্রম, কারণ সে মানতে পারছিল না যে সে মারা গেছে। এবার পাশ থেকে কামিনী বলে, এখন বিশ্বাস হলো? রাহুল পাশে তাকিয়ে দেখে কামিনী দাঁড়িয়ে আছে। তার মুখে সেই মায়াবী হাসি, কিন্তু তাতে কোনো ভয়ঙ্কর রূপ আর নেই। সে খুবই শান্ত। তুমি তুমি আমাকে মারতে চাওনি? আমি তো নিজেও মৃত রাহুল। আমি শুধু তোমাকে তোমার সত্যটা বোঝাতে চেয়েছিলাম। তুমি মানতে চাইছিলে না বলে আমাকে ভয় দেখাতে হলো, মায়ার জাল বুনতে হলো, যাতে তুমি অন্তত ছায়া আর কায়ার পার্থক্যটা বুঝতে পারো। সব শেষ। আমার ছবি তোলা, আমার জীবন সব শেষ নয় রাহুল, এটা শুরু। আমাদের দুজনেরই তো দুনিয়াতে আর কেউ নেই। এবার কি তুমি আসবে আমার সাথে? কামিনী রাহুলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাহুল এবার আর ভয় পায় না। সে শান্ত মুখে কামিনীর হাতটা ধরে। হ্যাঁ, এখন শুধুই আমরা। চলো তাহলে দুজন মিলে পৃথিবীতে রাজ করি। চলো।